অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৭৪। হুমায়ুন পাটোয়ারি মাসে ৪-৫টা বিয়ে করে বেড়ান। খুবই দক্ষ মেয়েলোক পটাতে। কিন্তু ফাঁসলেন তুলির মায়ের কাছে। তুলির মা দেখতে তুলির চেয়েও সুন্দর ছিল। মহিলা গর্ভবতী হল। হুমায়ুন পাটোয়ারি বারবার গর্ভপাত করতে বলেও লাভ হল না, বরং মহিলা পুলিশে যাবার হুমকি দিচ্ছিল। হুমায়ুন আশ্বাস দিলেন বাচ্চাটা হয়ে গেলে বাড়িতে নিয়ে যাবেন। কিন্তু পাড়ার লোক মেরে তেড়ে দিয়েছিল দুজনকেই। শাহানার সন্তান নেই। হামজাকে মানুষ করছেন। এরপর একটা মেয়ে পেলে খারাপ হয় না। ফুটফুটে তুলির জন্মের পর তুলিকে রেখে দিলেন নিজের কাছে। এক রাতে হুমায়ুন তুলির মাকে বেড়াতে নিয়ে গিয়ে মাঠের ডিপটি কলের নালিতে শুইয়ে জবাই করে ফেললেন। লাশটা গুম করে ফেললেন। শাহানা তাতে খুবই খুশি। নিজেরাই খেতে পান না, আবার সতীনকে কি খাওয়াবেন? বারবার জেল জরিমানা দিতে আর সংসার চালাতে বিঘা বিঘা জমি বিক্রি করে সব শেষ করে ফেলেছেন হুমায়ুন। হুমায়রা তাদের সংসার চালাতেন, বিশেষত হামজার পড়ার খরচ। হুমায়ুন হামজাকে নিয়ে খুবই বিরক্ত এ ব্যাপারে। ছেলেটা পড়ালেখা ছাড়তে চায় না। শান্ত স্বরে শুধু বলে আমি পড়ব আব্বা। এরপর হুমায়ুন ২-৩ দিন ধরে অবিরাম চেঁচালেও আর কোনো জবাব দেবে না হামজা, এবং নিজের সিদ্ধান্ত থেকে পিছপা হবে এটা ভাবাও যায় না। কতবার যে হুমায়ুন মেরে ধরে হামজাকে কাজে লাগিয়ে দিয়েছেন। ছেলে থাকতে তিনি কেন কাজ করবেন? কিন্তু হামজা পড়ালেখা ছাড়ে না। হুমায়রা নিখোঁজ হবার পর হামজার পড়ার খরচ বন্ধ হয়ে গেল, সংসার আর চলে না। হামজা না খেয়ে থাকতে পারে। তার নির্লিপ্ততা কঠিন। ২ দিন না খেয়ে থাকলেও ভাত চায় না। কারো সাথে বেশি কথা নেই, হাসি নেই। মলিন কাপড়, শীর্ণ দেহ, কিন্তু চেহারাটা ভারী। হুমায়ুন পাটোয়ারি ঢাকায় সিকান্দার আলী সর্দারের লোহার কারখানায় কাজে লাগিয়ে দিয়ে এলেন হামজাকে। অত বড় প্রতিষ্ঠান, অত বড় নাম, বড় প্রাসাদের মতন সর্দার বাড়ি, বিশাল ক্ষমতা হামজার চোখে লাগল। তার চেয়ে কত ছোট রুদ্র ইয়াজিদ সর্দারের রাজকীয় লালনপালন সব সে দেখতে লাগল। রাজধানীর শীর্ষ ত্রাস পরিবার সর্দার পরিবার। সেখানে থেকে হামজার ভেতরের সুপ্ত চাহিদার আসমান বাইরে আসার রাস্তা পেল। সে যে দুনিয়াকে জিততে জন্মেছে তার খবর ও ঝলক বাইরে বেরিয়ে এলো রাজধানীর মাটিতে পা রেখে। শাহানা বলে দিয়েছিলেন তুই কি করবি জানি না, শুধু সংসারের খরচা চাই। সে কি করবে তার পরোয়া নেই, শুধু তার কাছে সংসারের খরচ চায়। হামজা কি করবে? যা খুশি করতে পারে, কিন্তু সংসারের খরচ জোটাতে হবে, ব্যাস। সে ছিনতাই দিয়ে শুরু করল। এরপর তা থেকে ধরা পড়ার মাঝ দিয়ে গেল এক সন্ত্রাসের কাছে। সর্দার পরিবারের দুশ্মন, প্রতিপক্ষ। এই গাদ্দারির অপরাধে তখন তাকে সর্দার পরিবার খুঁজছে। কিছুদিন প্রাণ বাঁচিয়ে লুকিয়ে থেকে তার ১ বছর লস গেল। কিন্তু পড়লেখা চালাতে হবে তাকে। তার জন্য পয়সা দরকার, অনেক। এরপর সে বড় ভাইদেরকে পেল। তৎকালীন সরকার বিরোধী দলীয় বড় ভাই, যারা খুব সহজে শুধু মুখের সমর্থনের জন্য হামজার মতো পুচকে ছেলেদের পেছনে পয়সা খরচ করে। শুধু এটাই যে তখনকার সরকারি দলের প্রতি হামজার ক্ষোভের কারণ ছিল তাও না। জয়নাল কাকার কারাবাস, ফুপুর মৃত্যু, জয়ের বন্দিৎসা সবের পেছনে ওদের লোকই। সৈয়দ ফরহাদ মোহাম্মদ বারী ওই দলেরই সমর্থক গোষ্ঠীর একজন। এটার একটা ভিত্তি আছে। ফরহাদ মোহাম্মদ বারী সাহেব বিরোধী দলীয় প্রধানের জুনিয়র অফিসার। অনুরাগের সম্পর্ক। তাকে পেলে হামজা টুকরো টুকরো করে কেটে লোহার চুল্লিতে ঝলসাবে। হামজা শান্তশিষ্ট ভাবনার ছেলে। সে বুঝে বুঝে কিছুদিনে এমন ২-১টা কিশোর বয়সের মধ্যে যাওয়া কিছু কাজ করে ফেল, যা বড়ভাইদের নজর কাটতে যথেষ্ট ছিল। সে স্কুলে ভর্তি হল আবার। বাড়িতে টুকটাক খরচা দিতে গেলে পড়া বা বিলাসিতা হয় না। এখন আর রোজ নিয়ম করে বাড়ি ফেরাও হয় না। রাস্তায় থাকার প্রবণতা ও প্রয়োজনীয়তা বেড়েছে। মানুষকে অমানুষ বানাতে রাস্তার অবদান অনেক। হামজার মানুষসত্তার বিদায়ক্ষণ চলছে। একদিন শেষরাতে হামজা হাঁটতে হাঁটতে হাকিমপুর এল। মাদ্রাসার চারধারে বাঁশের চ্যাগার। তা ডিঙিয়ে চড়তে গিয়ে বাঁশের ফাড়া অংশের আঘাতে ঠ্যাঙের মাংস ছিঁড়ে গেল। কলকল করে রক্ত বেরোচ্ছে। কপালের চামড়ি ছিলে গেছে। সে জানে না জয়কে কোনো বিভাগে রাখা হয়েছে। পেছনের পথ দিয়ে মাদ্রাসার সারি ধরা কক্ষগুলোর পেছনের দিকের জানালার দিকে পৌঁছাল। চৌকিদারের হাতে ধরা পড়ল হামজা। সংগঠনের ছেলেরা সব বেরিয়ে এলো। হামজার নিশ্চুপতা প্রমাণ করল সে কোনো বদ উদ্দেশ্যে অথবা কারো নির্দেশে মাদ্রাসা আঙিনায় অনিষ্ট করার লক্ষ্যে প্রবেশ করেছে।
তাকে প্রায় আধ ঘণ্টা যাবৎ জিজ্ঞাসাবাদ করা হলো সে কেন এই শেষরাতে এভাবে মাদ্রাসায় ঢুকেছে। কতজনে কতরকম মধুর করে জিজ্ঞেস করল, তারা শুধু জানতে চায় কে এসেছে সে। কোনো জবাব নেই। নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়নি হামজার কাছে। জয়কে ইশারায় বলে দিল, চুপ থাক, একদম চুপ, তুই চিনিস না আমাকে। তার অটল স্থিরচিত্ত সবাইকে অবাক এবং ক্ষুব্ধ করল। কোনো ভালো উদ্দেশ্যেই যদি কিশোর ঢুকবে মাদ্রাসায় তাহলে বলতে বাধা থাকার কথা না। তাকে আটকে রাখা হল। বেতের আঘাতে পরনের মলিন ফতোয়া ছিঁড়ে গেল। তবু কোনো কথা নেই। কিন্তু জয় সহ্য করতে পারছিল না। সে জানে বেতের আঘাত পিঠে শীতে কেমন লাগে। সে চেঁচিয়ে বলে উঠল, আমার ভাই আমার সাথে দেখা করতে আসছে। আমারে মারেন হুজুর, ছাড়েন হামজা ভাইরে। সকলে অবাক হয়ে গেল এবং এতে ক্ষোভটা বাড়ারই কথা বাড়ল। মার এবং জিজ্ঞাসাবাদ কঠিন হয়ে উঠল। মাঠের প্রাঙ্গণে খাড়া গাছগুলোর মতোই অটল হামজা। চোখ দুটো কথা বলে, ভয়ঙ্কর তার নীরবতা। মাঝে মধ্যেই শীর্ণ পিঠটা বেঁকে আসছে। দেহের চামড়া ফেটে গেছে। ঝিমিয়ে এলো হামজার দেহটা। জয় বড় অবাক হয়েছিল। তার তো কেউ নেই। সে 2 বছরে খুব বুঝেছে এই জগৎটা তার, কিন্তু সে জগতের কারও কেউ বা কিচ্ছু নয়। আজ হামজার এই নীরব আগ্রাসন অন্য বার্তা দিল। এই বার্তা আর ভোলেনি কখনো। তার জীবনে মৃত্যু, আঘাত ও হামজার জন্য যে অশেষ অনুরাগ ও নেশা জন্মেছিল তা কাটেনি আর। তিনটা তার জীবন। ফজরের নামাজের ওয়াক্তে সেলিম এলো মাদ্রাসা প্রাঙ্গণে। সে খুবই অবাক এতটুকু কিশোরের এতখানি ধৃষ্টতা দেখে। সে খুবই হতাশ হয়ে বলল, এই জন্যেই কইছিলাম আমিরের ব্যাটারে আমার হাতে তুলে দেয়া হোক। ফরহাদ ভাই কেন ওরে মানুষ বানাইবার বৃথা চেষ্টা করতেছে? আবার নিজে গড়ে ধ্বংস করবার লাইগাই তো। একবার ওর চাচায় যা করছে তাতে দিল ভরে নাই। আল্লাহ কবে যে একটু সচেতন বানাইব ফরহাদ ভাইজানরে। হক মওলা, ইয়া খুদা তেরা ফরমান। শয়তানের ওয়াসওয়াসা থেকে সবাইরে রক্ষা করেন মওলা। হামজা চুল চিমটি মেরে ধরে সন্দেহীন স্বরে বললেন, কার হুকুমে মাদ্রাসায় ঢুকছিস কিয়া ফেলতো বাবা? সবার উদ্দেশ্যে বলল, ওর ছোট কাকা কারাগার থেইকা ফেরোয়ার। এখন কত কিছু হইব, দেখো আমি কিয়া রাখলাম। দেখো এইডারে জনাল পাঠাইছে কিনা। এই চেংরা কামনা সারতে পারলে আবার কোনো আক্রমণ করব, তার ঠিক আছে? পুলকিত হয়ে উঠে হামজার দিকে তাকাল। কিন্তু বাকিরা আটকে উঠল। আরও বেশি তৎপর হল হামজাকে মেরে কথা বের করতে। হামজা কথা বলল না। সেলিম কয়েকটা চড়থাপ্পড়ও লাগাল। কিছু উস্কানিমূলক কথা বলে আরও 2-1টা লাথি খাওয়াল। নামাজের পর আবার আলোচনায় বসা হবে। জয় এই ফাঁকে দৌড়ে এসে জিজ্ঞেস করল, হামজা ভাই, এইখানে আইছো কেন? তুমি কেমনে জানলা আমি এখানে? হামজা হাসল। ঠোঁট ফেটে গেছে। হাসিটা কেমন যেন দেখতে লাগল। হেসে বলল, শুনছি শেষরাতে তোদেরকে উঠায় তাহাজ্জুদ পড়ানো হয়, তাই না? ভাবছিলাম কলপারে দাঁড়াব, তুই মুখ ধুইতে আসলে 2 জন পালাবো। ব্যাড লাক। হাসল। হামজা অবাক হয়। এমন এক সময়ে জয়ের হাসিটা অস্বাভাবিক। কিন্তু সে হাসছে। সবে জয়ের বয়স মাত্র তখন কম বেশি নয় 10 হয়নি। তাকে কে শিখিয়েছে এমন হাসি হাসতে? জয়কে জিজ্ঞেস করলে জয় বলতো, বড়বাবা তত্ত্ব দিয়েছে, পরিস্থিতি সেটা প্রমাণ করে সূত্রে পরিণত করেছে। হামজা জিজ্ঞেস করল না। জয় হেসে বলল, তো এই কথাটা বললেই তো কম মারত ওরা। জয়ের ছোট্ট হাতটা চেপে ধরে হামজা উঠে বসে বলল, সিক্রেট প্ল্যান বলে দিলে আবার নতুন প্ল্যান বানাইতে হতো পরের বার। আমি এই প্ল্যানেই তোকে আজাদ করব এইখান থেকে। বাংলা চোখ মারল হামজা। হেসে ফেল আস্তে করে বলল, হু? বাংলা বলো বলো আমির। কথা ফুরোজনি। কিন্তু জয়কে টেনে মসজিদের ভেতরে নিয়ে যাওয়া হলো। হামজার কি হবে জানা নেই। হামজা আবার শুয়ে পড়ল মাটির উপর। গা থেতলে গেছে, শরীরে জোর নেই, যন্ত্রণায় ভেঙে আসছে। পেছন ফিরে একবার তাকাল। হামজা তাকিয়ে আছে তারই দিকে নিভু নিভু চোখে। হামজার শরীরের চামড়ার নিচে রক্ত জমাটবদ্ধ হয়ে গেছে। নিচের পাটির একটা দাঁত নড়ে গেছে। মাড়ি থেকে রক্ত বের হবার ফলে গাল নোনতা লাগছিল। সকাল 8টায় বৈঠক বসল। হামজাকে বড়হুজুর জিজ্ঞেস করলেন, যদি তুমি বলতে না পারো কেন এসেছ অত রাতে মাদ্রাসার ভেতরে, কঠোর শাস্তি পাবে। হামজা ভীতু স্বরে বলল, আমি বলবো। কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। মানে? বিশ্বাস কেন করব না?
আমি সত্যি বললে বিশ্বাস হবে না আপনাদের। কেন? হামজা চুপ করে রইল। এতে উপস্থিত জনতার ভেতরের কৌতূহল মাত্রা ছড়াল। উত্তেজিত হয়ে উঠল তারা। ভ্রু কুঁচকে হামজাকে বোঝার চেষ্টা করে পারল না। বলো দেখি, বলো, কেন ঢুকেছ অত রাতে ওভাবে? হামজা আড়ষ্টভঙ্গিতে সেলিমের দিকে ইশারা করে বলল, উনি আমারে আসতে বলছিলেন। সেলিম আকাশ থেকে পড়ল। তেড়ে এসে গলা চেপে ধরল হামজার। হামজা মিছেমিছি কেসে উঠল করুণভাবে। সবাই জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে অবিশ্বাসী স্বরে বলল, এই ছেলে, বুঝে বলতেছ তো কি বলতেছ? জানো ওকে? অবুঝের মতো বলল হামজা। কে? ও মেজ সৈয়দ সাহেবের শালা। ধার্মিক মানুষ। তুমি তারে আজেবাজে কথা বললে আবার মার খাবা। বুঝে শুনে কও যা কইবা। হামজা ভীতু নজরে দুবার মাথা তুলে সেলিমকে দেখল। ভাবটা এমন যেন সে সেলিমকে ভীষণ ভয় পাচ্ছে, কথা বলতে পারছে না ভয়ে। সেলিম ছটফট করছিল। বড়হুজুর অভয় দিলেন, যাই হোক। বলু, কেন আসতে কইছিল তোমারে? জয়ের সাথে দেখা করবার জন্য? হ্যাঁ। না। কি বলতেছ? মানে হ্যাঁ। এইটাও একটা কারণ। কিন্তু আরেকটা কারণ আছে। সেটা কি? এবার আরও ভয় ফুটে উঠল হামজার মুখে। সে ভীতু নজর তুলে সেলিমকে দেখছিল বারবার, আর আতঙ্কিত হয়ে চোখ নত করছিল। সেলিম রাগে দিশেহারা হয়ে তেড়ে এলো আবারও, খচ্চরের বাচ্চা। ইবলিস! কি বলতে চাইতেছিস? মিথ্যা কথা কইলে জবান টাইনা ছিইডা আনমু, হারামির বাচ্চা। আল্লাহর গজব পড়ব তোর উপর। সবাই সেলিমের আচরণে ভ্রুকুটি করল। তার আচরণ আর হামজার কথা ও অঙ্গভঙ্গি অনুযায়ী আসলেই তাকে সন্দেহজনক লাগছিল। হামজা ভয়ে আরও সিটিয়ে গেল। সবাই এবার তেজছা নজরে একবার সেলিম ফারুকীকে দেখে হামজাকে পুরোদমে অভয় দিল। বড়হুজুর বললেন, তুমি বলো ছেলে। সেলিম, খবরদার আর কোনো লাফালাফি করবা না। ওরে কথা কইতে দাও। এ কি অসভ্য আচরণ? ওরে কথা বলতে দিচ্ছ না কেন? সেলিম দিশেহারা হয়ে উঠল। বিশ্বাস করেন হুজুর, এই ইবলিসের বাচ্চা মিথ্যা কথা বলতেছে। আমি ওরে আজকের আগে খুদার কসম দেহিই নাই। সেলিম, ও এখনো কিছু বলেইনি। তুমি নিজেই বেশি বেশি করছ। তাইলে কি ধরেই নেব ও সত্যি কথা বলতেছে? সত্য মিথ্যা যাচাই আপনা আপনিই হবে। তার আগে তুমি শান্ত থাকো দেখি। সেলিম থমকে গেল। বড়হুজুর হামজাকে বললেন, তুমি বলো। হামজা আবারও ভয়ে ভয়ে তাকাল সেলিমের দিকে। বড়হুজুর এবার একটা ধমক দিলেন, বললাম না ও কিছু করবে না তোমার। ভয় নেই কোনো। যা সত্যি নির্ভয়ে বলো। আমি আছি না। হামজা ততক্ষণে সফল পুরো উপস্থিত জনতাকে কাবু করে ফেলতে। এবার সে বলল, মাদ্রাসায় আগুন দেবার জন্য বলছিল আমায়। বলছিল রাতে যেন আসি আমি। এবার আর সেলিমকে ঠেকানো গেল না। উডে এসে এক ঘুষি মারল হামজার চোয়ালে। ব্যথা ঠিকই পেল হামজা, মাটি থেতলে গেল। কিন্তু তার কিশোর শরীরটা পড়ে যাবার কথা না। কিন্তু হামজা খুবই অসহায় ভঙ্গিতে ইচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে মৃদু আর্তনাদ করে উঠল। উপস্থিত জনতা এবার পুরোদমে সেলিমের হাতছাড়া হল। ক্ষুব্ধ চোখে বড়হুজুর সাহেব একবার সেলিমকে দেখে হামজাকে নিজে হাতে তুলে বসিয়ে দ্বিগুণ উৎসাহ ও উত্তেজনার সাথে তাড়া দিলেন, বলতো আব্বা। কি বলতেছিলি? সেলিম মাদ্রাসায় আগুন দিতে চায়? কিন্তু কেন? মিথ্যা বলা মহাপাপ, গুনাহ। তুমি মিথ্যা কথা বলতেছ না তো? তোমারে কেমনে চেনে সেলিম? মানে বুঝায় বলো তো। আমি সত্যি বললে আপনারা আমা মারবেন না তো আবার? এমন করুণ করে বল হামজা। সবাই অনুশোচনায় ফেটে পড়ল। একটা 15 বছরের কিশোরকে তারা কি নিষ্ঠুরভাবে মেরেছে সব না শুনে। বড়হুজুর বললেন, আমি তখন ছিলাম না। এখন আছি। তোমার কোনো ভয় নেই। যা সত্যি সব বলবে। সত্য বললে মারবে মানে? সেটা যত তিতাই হোক। আর মারব না। আমি থাকলে তখনও এই জাহিলগুলো তোমার গায়ে হাত তোলার সুযোগ পাইত না। এদের মধ্যে ধর্মীয় কোনো চেতনাই নাই। সবগুলা জানোয়ার হয়ে গেছে। বলো তুমি। হামজা সুন্দর একটা গল্প বলল। প্রথম কথাটা একটু ইতস্তত করে বলল, আমি বড়ভাইদের কাছে থাকি। সবাই বুঝল বড়ভাই কারা। হামজা সেলিমকে নির্দেশ করে বলল, তো উনি সেইখানে যাতায়াত করে। সবার চোখ বিস্ফোরিত হয় সেলিমের বিশ্বাসঘাতকতায়। সেলিম এবার আর এসে হামজাকে আঘাত করার সুযোগ পায় না। দুজন যুবক চেপে ধরল সেলিমকে।
হামজা বলল, ওইখান থেকে আমি তার কাছে জানতে পারি জয় মানে আমার ফুফাতো ভাই এখানে থাকে। আমি খালি উনার কাছে জয়ের সাথে দেখা করানোর কথা বলছিলাম। এরপরে উনি শর্ত দিচ্ছেন আমি যাতে উনারে হেল্প করি। সবাই বুঝেও আবার জিজ্ঞেস করল, কিসের হেল্প? হামজা খুব লজ্জিত ভঙ্গিতে ইতস্তত করে বলল, মাদ্রাসায় আগুন দিতে। চারপাশ নীরব হয়ে উঠল। সেলিম চেঁচিয়ে যাচ্ছে। হামজার চোখে মুখে তীব্র ভয় ও লজ্জা। সেলিমের চেঁচানো কাউকে স্পর্শ করছে না। তাদের চোখের সামনে ভাসছে একটু আগে হামজার সাথে করা সেলিমের আচরণ। অবিশ্বাসের জায়গা রাখেনি হামজা। সবাই যেন বুঝেও অবুঝ হল। জিজ্ঞেস করল, কিন্তু কেন মাদ্রাসায় আগুন দিতে চায়? আমিও জিগাইছিলাম, কিন্তু বলে নাই আমারে। শুধু বলছে দরকার। সেলিম পাগল ষাঁড়ের মতো গর্জন করছিল। কিন্তু ততক্ষণে সবার সব হিসেব মিলে গেছে। সেলিমের সাথে মাদ্রাসার সবার এক প্রকার দ্বন্দ্ব অবশ্যই আছে। সে মাজার পূজারি, বাবার মুরিদ। তার সাথে প্রতিটা হুজুর ও সংগঠনের ছেলেদের তর্কাতর্কি ও বিরোধের সম্পর্ক। সেলিম তাতে খুব উৎসাহী। যেচে পড়ে মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে তসবিহ জপতে জপতে বাবার গুণগান এবং তর্কে জড়ানো তার স্বভাব। সবাই শুধু তাকে অনিচ্ছাকৃত সহ্য করে মেজ সৈয়দের শালা বলে। তার গলার তাবিজ, হাতের বালা, আংটি কারো চোখেই ভালো দেখায় না। সবাই এড়িয়ে চলতে চায়। কিন্তু সেলিমের সেসব গায়ে লাগে না। সে তিনবেলা ঘুরঘুর করে মাদ্রাসা প্রাঙ্গণে। এবং হামজার বলা বড়ভাইদের সাথে লেওয়াজের ব্যাপারটাও বিশ্বাসযোগ্য হল। কারণ সেলিমের কাছে মাদ্রাসার কার্যক্রম বিরোধী কর্মকাণ্ড, এটা সবাই জানে। আজ আরও জানো হামজার বদৌলতে সে জামায়াত বিরোধীদের দোসর। হামজার কাছে ক্ষমা চাইলেন বড় হুজুর। সেলিমকে সংগঠনের ছেলেরা ধরে কি করত জানা নেই, কিন্তু বড় হুজুর ঘৃণা ভরে অন্যদিকে মুখ ফিরিয়ে আঙুলের ইশারা করে তেড়ে দিলেন সেলিমকে। এক বিন্দু সাফাই গাইবার সুযোগ সেলিম পেল না। সে সাফাই গাইবার জন্য ওখানে থাকলে বড় হুজুরকে টপকেই যুবকেরা সেলিমের হাল বেহাল করে ছাড়ত। তার প্রায় সপ্তাহখানেক পর দেশপ্রেমিক গোষ্ঠীর সাহায্য নিয়ে মাঝরাতে মাদ্রাসার একাংশে আগুন দিল হামজা। তার এখানে সক্রিয় ভূমিকা ছিল না। সে জয়কে উদ্ধার করতে এসেছে। কিছু ছাত্র আহতের ঘটনাও এড়াল না। যুদ্ধাপরাধীদের শাস্তি এভাবেই হওয়া উচিত বটে। হয়ও এভাবেই। সবাই যখন ছত্রভঙ্গ আকস্মিক হামলায়, তার মাঝে হামজা জয়কে নিয়ে জঙ্গল দিয়ে সীমানা পার। কিন্তু রাতের বেশিক্ষণ নেই। পায়ে হেঁটে হাকিমপুর পার হওয়া অসম্ভব অন্ধকার থাকতে থাকতে। হামজা নিজের উপর অগ্নিকাণ্ডের দায় নেবে না। তা বড়ভাইদের বাহাদুরির খাতায় উঠে থাক। জয় সেদিন নির্দ্বিধার প্রতিশ্রুতি করেছিল হামজার খাতিরে জীবনটা উৎসর্গ করতে। 3 বছরের অমানুষিক কারাবন্দী অবস্থা, এতিম অসহায়ত্ব এবং আপনজনহীনতা থেকে মুক্তির অগ্রদূত হামজা জয়ের ছোট্ট কঠোর বুকটার গোটাটা দখলে নিল। দুদিন পলায়নরত অবস্থায় আড়ালে চলে চলে দুজন শেষমেশ ঘোড়াহাট আমির বাড়িতে পৌঁছাল। আমির বাড়ি ততদিনে মালিকানাহীন বেওয়ারিশ সম্পত্তি। অঞ্চলের সবাই জানে গোটা আমির পরিবার মিটে গেছে। জয়নাল আমির ফেরোয়ার আসামি। তার আর ভিটেতে ফেরার প্রশ্ন ওঠে না। জয়কে ঠেলেও আমির নিবাসের ভেতরে ঢোকাতে পেরেছিল না হামজা। হামজা বুঝেছিল জয়ের মস্তিষ্কটা মারাত্মকভাবে আহত 3 বছর আগের এই বাড়ির সেই অবরুদ্ধ নিশীথের প্রভাবে। ঘোড়াহাট থেকে বাঁশের হাট নেহাত কম পথ নয়। তাদের কাছে পয়সা নেই। হেঁটেই চলতে হবে। পথে খিদের জ্বালায় জয়ের হাঁটু ভেঙে আসতে চায়। হামজা এক কাজ করল। গায়ের মলিন ফতোয়াটা খুলে খালি গা হয়ে ফতোয়াটা মুখে বেঁধে লোকালয়ে গেল। বাজারের শেষে এক জীর্ণ হোটেলের 2টো পরোটা খাবলা ধরে নিয়ে ঝেড়ে দৌড়। বুড়ো হোটেল মালিক 2টো পরোটার জন্য রোদের ভেতর খুব বেশি দূর ছুটল না 2 কিশোরের পেছনে। কয়েকটা গালি দিয়ে ফিরে চলে গেল। কিন্তু হুডমুড়িয়ে দৌড়ে আসার সময় হাতের একটা পরোটা পড়ে গেল, কিন্তু তা তুলতে দাঁড়ানোর সময় নেই। বাকিটা জয়কে দিয়ে হামজা বলল, খা। তুমিও। অর্ধেক ছিঁড়ে দেয়। একটা ধমক মারল হামজা, ভালো মানুষ সাজতে আসবি না, খা চুপচাপ। একটা পরোটাতে 2 দিনের খিদে মেটে না। আর তো অর্ধেক। পেট জ্বলবে। খা তুই। ঘাট ঘুরিয়ে গভীর চোখে তাকায়, তুমিও তো না খাওয়া হামজা ভাই। হামজা বলল, আমি রোজা রাখছি। জয়ের মনে পড়ল। মুস্তাকিন কয়দিন যাবৎ সারাদিন কিচ্ছু খাচ্ছিল না। সন্ধ্যার পর খেত। জয় একা সকাল দুপুরে খাবার খেতে চাইত বলে সবাই তাকে নিয়ে হাসাহাসিও করেছে। তবু সে খেয়েছে। ক্ষুধা পেলে খেতে হবে। জোর করে হলেও।
চুপ থাকলে কেউ খেতে দেয় না, চিমিয়ে নিলে সব পাওয়া যায়। আজও হামজা তা প্রমাণ করেছে। হাতের পরোটা সেই কথাই বলছে। কিন্তু জয় সেদিন না বুঝলেও পরে আরেকটা কথা বুঝেছিল, দুদিন একভাবে না খেয়ে রোজা হয় না। সেহরি ইফতার কিছুই নেই, তবু হামজা যে কেন সেদিন রোজা রেখেছিল। এই জটিল রহস্যজনক হামজার এসব রহস্যজনক লিন চুকাবে কি দিয়ে? আছে একটা উপায়, নিজেকে দিয়ে। হামজা যা বলে যা করে সবটা বিনা দ্বিধায় মেনে নিয়ে। হামজা জয়কে স্কুলে ভর্তি করল। জয় ক্লাস 3-তে পড়ার সময় তার জীবন ঘড়ি আবর্তনের দিক বদলেছে। হামজা জয়কে 6-এ ভর্তি করল। জয়ের নাদুস-নুদুস অভিজাত চেহারাখানা আজ শীর্ণ, রোদে পোড়া, মার খেয়ে জখম হওয়া, অয়ত্নে ছাই। শাল কাঠের ডাইনিং টেবিলে বসে নবাবী খানাপিনা সারা আজ দিব্যি শুকনো মরিচ মাখা ও লবণ দিয়ে স্টিলের থালায় গপাক এক থালা ভাত খেয়ে উঠতে পারে। হামজার সাধ্য অল্প। চাঁদাবাজিতে ভাইদের সঙ্গ দিলে কিছু জোটে, কিন্তু রোজ যাওয়ার সৌভাগ্য মেলে না। তার মতো পুচকেকে বড়ভাইদের দরকার পড়ে না। হুমায়ুন জয়কে নিয়ে বড়তে তো বিরক্ত। শাহানা পারলে জয়কে মেরে ফেলে কোনো এক রাতে। আমির বাড়ির সম্পত্তির একমাত্র হকদার। রক্ত মুছে যায় না। আজ না হোক, আগামীতে ওই সম্পত্তি জয়ের। সোজাভাবে না হোক, হামজা যে বাঁকা পথে পা রেখেছে সেই পথে জমির দখলদারি পরিচিত ঘটনা। সম্পত্তি জয়ের, আর জয় ওদের। ইজ ইকুয়েল, সম্পত্তি তাদের। শাহানার চোখ খুলে গেল। খুব বেশি না হলেও তুলনামূলক কদর পেতে থাকল। কিন্তু অর্থাভাবে সোনার ডিম দেয়া হাঁসের যত্ন ঠিকমতো করার উপায় নেই। নিজেদের পেট চলে না। জয় একবার জিজ্ঞেস করল, তুমি রিস্ক নিয়ে আমারে বাঁচাইছিলা কেন? তোর মায়ের বহুত অবদান আছে আমার উপর। শুধু এই জন্যেই? আর কি শুনতে চাস? জয় কথা বলল না। হামজা হাসল, কি শুনতে চাস? যে আমি তোকে খুব ভালোবাসি, এই জন্য ওই নরক থেকে উদ্ধার করছি তোরে? জয় কথা বলল না। শোন জয়, তোর কেউ নেই, আমিও না। কি বললাম বলতো? আমার কেউ নাই। তোর কোথাও কেউ নেই। হ্যাঁ, তুমিও নেই। হ্যাঁ, নিজেকে ভুললেও এটা ভুলবি না। তোর কেউ নেই, তুই একা। কিন্তু তোকে বাঁচতে হবে। কিভাবে তা তুই ঠিক করবি? কি করে কি করবি তা তুই ঠিক করবি চলার পথে। শুধু জানিস তোকে বাঁচতেই হবে, এবং ভালোভাবে রাজার হালে বাঁচতে হবে। বাঁচার জন্য যা দরকার তা হাসিল করতে যা লাগে তা ভিতরে সঞ্চয় করতে হবে। সেটা কি? হামজা জয়ের কানের কাছে মুখ এনে বলল, পাগলাটে জেদ, হৃদয়হীন হাসি আর ক্ষমতা অর্জনের নেশা। জয়ের মনে পড়ল বড়বাবাও এসবই বলত। তোকে আরেকটা কারণে এনেছি। আগ্রহ ভরে তাকাল। হামজা বলল, আমার সঙ্গী দরকার ছিল। আমার তোকে দরকার ছিল। কিসের সঙ্গী? কেমন সঙ্গী হামজা ভাই? হামজা কথা বলল না। জয়ের গায়ের গেঞ্জিটা খুলে নিয়ে বলল, চল আজ তোকে সাঁতার শেখাবো। পুকুরে নেমে জয়কে গোসল করিয়ে দিল হামজা। সাবান মাখিয়ে গা পরিষ্কার করে গোসল করিয়ে ঘষে ঘষে মাথাটা মুছে দিল। মাথা ভেজা থাকলে জ্বর আসবে। দুপুরে বাসায় ভাত নেই। জয়কে নিয়ে এক জায়গায় গেল। পথে হাঁটতে হাঁটতে বলল, খিদে পেয়েছে তোর? খুব। চল, আজ যা খাবি মনে থাকবে। তো রেডি? দুজন হো হো করে হেসে উঠল। হামজা আজকাল প্রায় এমন সব ব্যবস্থা করে। কি যেন করে হামজা, জয় বুঝেও বোঝে না। হামজার এক বড় ভাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্র পলাশ আজগর। জয়কে অনেকক্ষণ পরখ করে দেখেছিল পলাশ। সেদিন প্রথম দেখল পলাশকে। পলাশ ওদেরকে দুপুরে ভুরিভোজ করাল। দুদিন পর হিলি বন্দর দিয়ে পলাশের মাল আসছে বিদেশ থেকে। হামজাকে পলাশের লোকদের সাথে যেতে হবে। রাজন আজগরের বিশাল ব্যবসা। হামজা জয়কে সাথে নিল না। তার পরীক্ষা। ধমকে পড়তে বসিয়ে রেখে নিজে গেল। এবং সেবার ফেরার পর হামজা ব্যাগ ভরে বাজার করে এনেছিল। মাছমাংসও এসেছিল বাড়িতে। হামজা সফল হয়ে ফিরেছে। তাদেরকে পুলিশ ধরতে পারেনি। জয়কে বেরোতে দেয় না হামজা বাড়ি থেকে খুব বেশি। সেলিম খ্যাপা ষাড। হামজা তার সাথে যা করেছে তাতে সে জয়কে কেটে খেতে খুব ক্ষুধার্ত। হামজা নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, জয়ের প্রশিক্ষণ বাকি। হামজা তা দিচ্ছে ধীরে ধীরে। একবার বাড়িতে একটা পুচকে এলো। তুলির চেয়ে 3-4 বছরের ছোট।
জয়ের রাগে গাছ বলে গেল। তাদের দুটো ঘর, একাটাতে মামামামি থাকে, আরেকটাতে ছোট্ট চৌকি, সেটাই তিনজন শুবার জায়গা হয় না। তাছাড়া হামজা দিন দিন আরও লম্বা ও তরতাজা হচ্ছে, পূর্ণ যুবক হয়ে উঠছে। জয়ের কিশোর বয়স, তুলিও বড় হয়ে গেছে। এর মাঝে আরেকটা পুচকে মেয়ে এসে জুটল। জয় বাড়ির পেছনে ডেকে নিয়ে গিয়ে ঝুটি করা চুল ধরে মোট গুনে গুনে 15টা চিমটি মারল। হুমকি দিল, যদি না চলে যায় তাহলে তুলে এক আছাড় মেরে পেটের নাড়ি বের করে আনবে। মার খেয়ে পুচকে মেয়েটা ভ্যা ভ্যা করে কাঁদতে লাগল। বিপত্তি বাধল। মেয়েটা মামির বোনের মেয়ে, এত বিশ্রী করে গাল ফেডে কে কাঁদে? আবার কাদার শব্দ ধীরে ধীরে বাড়ছে। মুশকিলে পড়ল জয়। আবার একটু মায়াও লাগছে। নরম গায়ে চিমটির আঘাতে লাল টকটকে হয়ে নখ বসে আছে। তার কাছে কিছু টাকা আছে। দৌড়ে গিয়ে দুটো হজমি টেস্টির পাতা, বড়িয়ের আচার আর দুটো ললিপপ এনে হাতে গুজে দিল। চুপ কর এই চেংড়ি, চুপ। চিমটি তো মারছি। এখন কাঁদলে কি চিমটির দাগ মিলে যাবে নাকি? আমি আর পরে মারব না এমন বলেছি? খা, চকলেট খা। তোর জন্যে আমার কত টাকা গচ্চা গেল। এবার কাঁদলে পানিতে ডুবিয়ে মারব। মেয়েটা ভয়ে কাঁদছে কিন্তু শব্দ করছে না। জয় ঠাস করে থাপ্পড় মেরে চলে এলো চকলেটগুলো কেড়ে নিয়ে। উঠোনের এক কোণে বসে সবগুলো খেলো চেটেপুটে। কিন্তু হামজা একটা অপ্রিয় কাজ করল। সেই পুচকেটাকেও স্কুলে ভর্তি করে দিল। এবং তাকে আনা নেয়ার ভার জয়ের। সে জয়ের স্কুলেই পড়ে। সুতরাং জয়ের সাথে যাবে আসবে। তুলি ঘাটতাডা, খিটখিটে। তার বান্ধবী এক পাল। তাদের সাথে নাচতে নাচতে সে স্কুলে আসে যায়। কিন্তু জয় পারলে পুচকেকে খেয়ে ফেলে। রাস্তায় চলার সময় এত পকপক করে কান খায়। জয় ঠুকঠাক লাগিয়েও দেয়, একটু কাঁদে আবার শুরু করে। মহা মুসিবত। পুচকের নাম তরুনিধি। অত বড় নাম কেউ ডাকে না, সবাই ডাকে তরু। জীবনে সপ্তাহে 4 দিন স্কুলে যায় না, বড়জোর 3 দিন। রোজ রোজ এক জায়গায় যাওয়াটা কোনো ভালো কথা না। মাঝে একটু গ্যাপ দিয়ে গেলে আলাদা কথা। স্কুল থেকে ফেরার পথে বেশি লাফালাফি করে রাস্তার মাঝখানে যাওয়া জয় পিঠের উপর দুম দুম করে দুটো কিল মারল। বকলও কয়েকটা। পথে খইওয়ালাকে পেল। তরু নাক টানছে আর বারবার তাকাচ্ছে খইয়ের দিকে। জয় তা লক্ষ্য করে ভ্রু কুঁচকে গম্ভীর মুখে গিয়ে খই কিনে এনে হাতে দিল তরুর। তরু সব ভুলে গেছে, চোখটোক হাতের পিঠে মুছে তাড়াহুড়ো করে খই খুলছে। তা দেখে হাসি পেল জয়ের। তরুর নাক টানতে টানতে খই খাওয়া আর চোখে দেখল পথটা সরু, পিচ উঠে উঠে গেছে। সেই রাস্তায় গাড়ির চলাচল নেই প্রায়। সেই রাস্তায় আচমকা কোত্থেকে যেন একটা পটপটে আওয়াজ তোলা ইয়ামাহা বাইক এসে তাদের ছুঁয়ে যায়। জয় এক লহমা তরুর হাতের কবজি ধরে নিজের পেছনে আড়াল করে মাটির উপর ছুঁড়ে মারল। কিন্তু বাইক জয়কে ছিটকে ফেলে দিয়ে চলে যায়। জয়ের পাতলা দেহটা গিয়ে মাটির রাস্তার উপর পড়ে। মাথার পেছনটা শক্ত ইটের খোয়াতে লাগায়, ঘাট বেয়ে তরতর করে রক্ত বেরিয়ে এলো। বাইকটা পাশ দিয়ে একাংশ ধাক্কা মারতে সক্ষম হয়েছে জয়ের তাৎক্ষণিক সচেতনতায়। নয়তো সেদিন বাইকওয়ালার উদ্দেশ্য সফল হয়ে যেত। জয়ের আসল জখম ডাক্তার জানালেন। বাম পায়ের হাঁটুর অস্থিসন্ধি খুলে গেছে। আর একটু হলে জোড়া লাগানোর উপায় থাকত না। অথচ জয়ের বর্ণনা মতে তার কিছুই হয়নি। সে অধচেতন পড়ে রইল নিভু চোখে। মৃত্যু এসেছিল। জয়কে পরম যত্নে ছুঁয়ে গেল। এই তো জয় ঝাপসা চোখে আবার মৃত্যুর স্পর্শ পেল। অথচ মৃত্যু সেদিনও জয়ের সাথে ছলনা করে ছুঁয়েই পালাল। সঙ্গে নিল না। ব্যান্ডেজ করার আগে জয়ের পায়ের হাড্ডি সোজা করতে যখন চাপ দেয়া হলো, জয় গা শিউরে ওঠা স্বরে মা গো বলে একবার চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেল। সেদিন সেই পুচকে মেয়ে কি কান্নাটাই কেঁদেছিল। লুটিয়ে পড়া কান্না। তার নিজের হাঁটুর মাংস ছিলে গেছে, তার ব্যথা তরু টের পাচ্ছিল না। চিৎকারটা জয়ের নয়, তার নিজের। বড় ভয় পেয়েছে মেয়েটা। কিশোর জয়ের শরীরটা প্রায় ব্যান্ডেজে মুড়ে গেল। রাত এলে অসহনীয় যন্ত্রণায় তার কাতর আর্তনাদে সবার ঘুম হারাম। তবু সবাই ঘুমায়। কিন্তু পুচকেটা জয়ের সাথে রাত জাগে। জ্বর ধমকায়, কখনো ঠুকঠাক মারেও। তবু বসে থাকে। ব্যথায় জয়ের শরীরে জ্বর আসে। তরু বিশাল টিনের বালতি ভরে একা পানি আনতে পারে না। ভয়ে ভয়ে গিয়ে হামজাকে ডাকে। হামজা পানির বালতি ভরে এনে দেয়। তরু সারারাত জয়ের মাথায় পানি ঢালে। হামজা বসে বসে দেখে।
হামজা আন্দাজ করেছিল, এরপর জয় একগাল হেসে জানাল, বাবরি চুল দেখছি বাইকওয়ালার। বহুত খাস লোক সে আমার, হামজা ভাই। চিনতে ভুল হয় নাই। আল্লাহর বান্দা পরহেজগার সেলিম ফারুকি। হামজা হাসল, ধরব। একদিন ধরব, সেদিন খুব ছটফটাবে পাখি। আজ ধরবা না? ধরি মাছ না ছুঁই পানি। বাংলা বইয়ে পাবি এই প্রবাদ। তাকিয়ে রইল। হামজা বলল, একটু শক্তিশালী না হয়ে ধরলে মনের খায়েশ মিটিয়ে নিতে পারা যাবে না। আমার ফুপুটা অকারণে বলি হয়নি জয়। ওদেরকে ধরে একটু তৃপ্তি সহকারে গিলব বলেই তো ফুপুর এতবড় বলিদান। কাউকে গিলে তৃপ্তি না পেলে মারাটা বৃথা। কারণ মারাটা বড় কথা না, মনের অপূর্ণ তৃপ্তি মেটানো হলো কথা। তুই অপেক্ষা কর জয়। এই যে তুই আরেকটু ব্যথা শুষলি, এতে ওর ব্যথার ভাগের সুদ আরেকটু বাড়ল। মন্ত্রপুতের মতো বল, কবে খাবে? যেদিন সাপ মারব, কিন্তু লাঠি ভাঙবে না। পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে আসুক। সৈয়দ বাড়ির সাথে আমার দুশ্মনির খবর সৈয়দ বাড়ি এত তাড়াতাড়ি পাবে না। বহুত কিছু হারানোর পর আমাকে টের পাবে। তুই আরেকটু অপেক্ষা কর। আর একটু। জয়নাল আমির ফেরোয়ার হয়েছেন 5 বছর খানেক। এর মাঝে জয় বহুবার বড়বাবাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। কিন্তু কিছুদিন আগে সে জানতে পেরেছে বড়বাবার একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। জয়ের খুব হিংসে হল। এখন কি বড়বাবার ভালোবাসা ভাগ হয়ে গেছে? এত বছর পরও যদি বড়বাবার সাথে জয়ের দেখা হয়, বড়বাবা 15 বছরের কিশোর জয়কে চিনবে? আগের মতো বুকের সাথে জড়িয়ে চেপে ধরবে? আচ্ছা, বড়বাবা নিজের ছেলেকে কি জয়ের মতো করে ভালোবাসে? জয়ের ভেতরটা যে পুলক ও শিহরণে তিরতির করছে তা জয় বুঝল না। লোকে তাকে জার্জ বলে, নির্বংশ, লেজকাটা বলে। জয় কবে বড়বাবাকে মুক্ত করে সবার সামনে দাঁড় করিয়ে বুকে হাত রেখে বলবে, আমির পরিবার নির্বংশ হয়নি, হবে না। দেখ জয়নাল আমিরকে। দেখ জয়নাল আমিরের পুত্র জিন্নাহ আমিরকে। দেখ আমাকে। আমি জাভেদ আমিরের পুত্র আমির। এখনো জীবিত। আমির বংশের জ্বালতে থাকা কয়টা বাতি চাস? দেখ, এখনো 3টে জীবিত। এসব ভেবে জয়ের ভেতরে বড়বাবার সেই ছোট্ট সন্তান, আমিরদের বংশধর বাচ্চা জিন্নাহর জন্যও তার বুকের কোথাও আলোড়ন ওঠে। পাগল হয়ে উঠল বড়বাবাকে খুঁজতে, কিন্তু খুব সাবধানভাবে। বড়বাবা ফেরোয়ার, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তাকে ক্রস ফায়ারের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু জয় সুযোগ পেল। সেই সুযোগ রাজন আজগর করে দিল। কারণ রাজন আজগরের দাদা বিদ্ধ হবার পরেও তার নামে মামলা, যুদ্ধের লুটপাট ইত্যাদি মামলা অসংখ্য। বাংলাদেশ গঠনের পর ত্রাস করতে প্রথম প্রজন্মের সন্ত্রাস সে। 2002 সন। অপারেশন ক্লিনহার্ট অ্যাক্টিভ পুরো দেশে। বাদ যাচ্ছে না সেনাবাহিনীর কবল থেকে একটি অপরাধীও। তাদের মারফতে জয়নাল আমির পলাশদের মধ্যে জয়ের সঙ্গে দেখা করবেন। খাওয়া দাওয়া ছেড়ে দিল। তার বড়বাবাকে সে কমবেশি 8 বছর পর দেখবে। কিন্তু ব্যাপারটা অন্যরকম ঘটল। পলাশ আজগরের দাদা বন্দী হল, আর জয়নাল আমির ক্রস ফায়ার্ড। সংবাদটা এমন সাবলীলভাবেই জয়ের কানে এসেছিল। এবং আরেকটা সংবাদ খুবই চমকপ্রদ ছিল। সেনাবাহিনীর প্যারাকমান্ডো ব্যাটালিয়ন সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ির নিক্ষেপিত গুলিতে প্রাণ গেছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জয়নাল আমির রে। জয়ের বয়স তখন 15 সাল 2002। জয়নাল আমিরের মৃত্যুর ঠিক 9 দিন পর জয় নিজে হাতে সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ি সাহেবের খুন করে ফেল। বুক চিড়ে হাত ঢুকিয়ে হৃদযন্ত্র টেনে ছিঁড়ে এনেছিল। সেটাকে ছুরি দিয়ে কেটে কয়েক টুকরো করে মৃতদেহের পাশে রেখে এসেছিল।